কতদিন এই পর্যন্ত পড়ানো হয়েছিল না? বলছিলাম অ্যাটাক পড়াবো, তাই না? জি স্যার। সবাই জানে না ক্লাসের কথা? জি স্যার, জানানো হয়েছে সবাইকে। ক্লাসটা রেকর্ড করতে পারলে ভালো হতো। হ্যাঁ মিম, আমি রেকর্ড করতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যা আছে ওইটাই। হ্যালো, মনীষা। হ্যালো, জি স্যার। তোমাদের কি সবগুলো ক্লাসই লাইভ হয়? জি স্যার। তোমাদের কি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ছিল, নেটওয়ার্ক সিকিউরিটি ছিল, গ্রাফিক্স ছিল, আর কি করছিল? গ্রাফিক্স ছিল, আর স্যার কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ছিল, আর স্যার ডিজিটাল সিগন্যাল প্রসেসিং ছিল। ও ম্যাডাম নিয়েছেন না কমিউনিকেশন না ইঞ্জিনিয়ারিং? স্যার, ওটা সুজন স্যার নিয়েছেন। উজ্জ্বল স্যার নিয়েছেন। সুজন স্যার, উজ্জ্বল স্যার। কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং উজ্জ্বল স্যার। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তোমাদের তো দিন দিন উপস্থিতি কমছে দেখছি। এখন এত সুবিধা করে দিল গভর্নমেন্ট, তারপরেও তোমাদের অসুবিধায় যাচ্ছে না। গত ক্লাসটা কি রেকর্ড করতে পারছিলা তোমরা? না স্যার, কারেন্ট চলে গেছিল। হ্যাঁ, আমি তো বুঝতে পারছি। তো রেকর্ডের উপর ভরসা করে আসছে। পরে আর 2 ঘন্টার পরে কারেন্ট আসছে, এই জন্য পরে আর জয়েন করাও যায় নাই। না, তোমাদের যে ছাত্রগুলো আসে না, ওরা তো ভাবছে যে স্যারের ক্লাস করে লাভ কি, আমি রেকর্ডিং শুনবো, 100 মেগাবাইট ডাটা খরচ হবে, এখন হয়তো 200-300 মেগাবাইট চলে যাবে। করবো হলো সরকারি চাকরি, কম্পিউটার সায়েন্স পড়ে কম্পিউটার এই সাবজেক্টের এত কঠিন টার্ম পড়ার দরকার, মোটামুটি পাস করে গেলেই হলো। এই হলো চিন্তা ভাবনা। তোমাদের সেকেন্ড সেমিস্টার ক্লাস শুরু হয়েছে নাকি? না স্যার, এখনো শুরু হয় নাই। আচ্ছা, আমি শুরু করি 10 জন নিয়ে। জি স্যার। শুরু হয় নাই স্যার, বলছে মিজান স্যার বলছে যে সামনের শুরু হবে।
সরি, কথা শোনা যাচ্ছে না, কে বলছো? হ্যালো? স্যার মিজান স্যার বলছেন যে আগামী সপ্তাহ থেকে হয়তো শুরু করবেন, এটাই স্যার আচ্ছা শান্তা বলতেছিল। আচ্ছা। একটু সবাই একটু সময় লাগবে, কারণ তারা তো সবাই তো লেকচার শিট রেডি করতে হবে। জি স্যার। সবাই তো রিমোট প্লেসে আছে, তাই না? জি স্যার। সবার তো বই নাই, অনেকের অনেক সমস্যা। স্যার হুম, ঠিক আছে, আমরা আজকে পড়বো অ্যাটাক এন্ড ফোরজারিস। ফোরজারিস আসলে শব্দটা আমরা একটু, আমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু অনেকে আবার জানতেও পারে ফোরজারিস। ফোরজারিস বলতে বোঝায় মূলত কোনো কিছু কপি করা। ফোরজারির সংজ্ঞা, এই যে দেখো, এই যে একটা সংজ্ঞা, দ্য অ্যাকশন অফ ফোরজিং অর forging a copy of imitation of a document, signature, banknote or work of art. তার মানে বোঝাই যাচ্ছে যে কারো সিগনেচার কপি করা অথবা চুরি করা, সোজা কথা, কোনো কিছুর অবিকল তৈরি করা। ঠিক আছে, যেহেতু সিগনেচার রিলেটেড ব্যাপার, ডিজিটাল সিগনেচার, সেজন্য এখানে অ্যাটাকস এন্ড ফোরজারিস বলছি। কোন ধরনের অ্যাটাক এই ডিজিটাল সিগনেচারের ক্ষেত্রে হতে পারে? আমরা বলেছি যে গতদিন একটা এক্সাম্পল দিয়েছি যে ডিজিটাল সিগনেচার ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে কাজে লাগতে পারে, আরো ডকুমেন্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে কাজে লাগতে পারে, ইভেন মেসেজ অথেন্টিকেশনের ক্ষেত্রে কাজে লাগতে পারে। এখন এইসব ক্ষেত্রে কি ধরনের অ্যাটাক হতে পারে? একটা হলো যে ফার্স্ট বলা হচ্ছে কি অনলি অ্যাটাক। আমরা কিন্তু কিছু অ্যাটাক জানি, যেমন ট্রোজান সাইবার টেক্সট অ্যাটাক বা ট্রোজান প্লেন টেক্সট অ্যাটাক, তারপরে এরকম আমরা ফার্স্টের দিকে ফান্ডামেন্টালে পড়েছিলাম না? মনে আছে? হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। জি স্যার। আমি প্রথম দিকে, ক্লাসের প্রথম দিকে তোমাদের মনে হয় থিওরি ক্লাসেই ক্যাম্পাস চলাকালীন সময়ে আমি পড়িয়েছিলাম না কিছু অ্যাটাক, জি স্যার। যে সিপিএ, সিসিএ, হ্যাঁ, নন প্লেন জি টেক্সট। স্যার শুনতে হুম, ঠিক আছে, ওই ওই ক্যাটাগরির কিছু অ্যাটাকই এখানে ফার্স্টে দেখব। এবং এখন কি অনলি অ্যাটাকটা কেমন? যদি অ্যাটাকারের আমরা বলি যে অ্যাটাকটার হলো ইফ, যে অ্যালিসের ডেটা চুরি করার চেষ্টা করছে, তাহলে এমন হতে পারে যে যেহেতু আমরা জানি যে ডিজিটাল সিগনেচারে প্রাইভেট কি দ্বারা এনক্রিপ্ট করা হয় আর পাবলিক কি দ্বারা কি করা হয়, ডিক্রিপ্ট করা হয়। তাহলে ইফ কি করলো, কি অনলি অ্যাটাক মানে সে ইফটা কিটা জানার চেষ্টা করলো, কি কার কি জানার, অ্যালিস পাবলিক কি। তাহলে তো সে অ্যালিস পাবলিক কি জেনে গেলে তো তোমার সে ওইখান থেকে ভেরিফিকেশন করার চেষ্টা করবে, মানে সিগনেচারটা বের করার চেষ্টা করবে। এটা এরকম হতে পারে যে পাবলিক কি থেকে বের করে সে হয়তো অন্য কিছু করার চেষ্টা করবে, ইভিল কোনো কাজ করার চেষ্টা করবে। তারপর এমন হতে পারে যে known message attack, if is given access to the set of message and their signature। তার মানে এখানে মানে অ্যাটাকারকে কি কি ধরনের অ্যাক্সেস দেওয়া হবে সেটার উপর ডিপেন্ড করছে যে অ্যাটাকের টাইপটা। ফার্স্টে দেওয়া হলো যে ইফ জানতে পারবে অ্যালিসের পাবলিক কি, তো এটা অ্যাজ ইউজুয়াল অ্যাটাক। ঠিক আছে, আর একটা জানতে পারবে কি, ইফ জানতে পারবে কিছু মেসেজ জানতে পারবে এবং তার সিগনেচার সম্বন্ধে জানতে পারবে। তাহলে মেসেজ সিগনেচার পেয়ার, তার বিষয়টা সেট অফ মেসেজ এন্ড দেয়ার সিগনেচার। তার মানে এসব থেকে সে কি ইফ
কি চেষ্টা করবে, নলেজ গ্যাদার করার চেষ্টা করবে যে সিক্রেট কি কি হতে পারে, পাবলিক তারপরে পাবলিক কি কি হতে পারে, অ্যালগরিদমটা কি হতে পারে, এই ধরনের নলেজ সে গ্যাদার করার চেষ্টা করবে অ্যাটাকার। তারপরে জেনারিক চুজেন মেসেজ অ্যাটাকে কি করবে, ইফ কি করবে মানে যে অ্যাটাকার if choose a list of messages before attempting to break Alice signature scheme independent of Alice public key। তার মানে সে অ্যালিসের পাবলিক কি জানলো কি না জানলো সেটার উপর ডিপেন্ড করছে না, এটা ডিপেন্ড করছে কি চুজ এ লিস্ট অফ মেসেজ বিফোর অ্যাটেম্পটিং টু ব্রেক অ্যালিস সিগনেচার স্কিম। তার মানে সে একটা হলো যে চ্যালেঞ্জার মানে সে হলো মেসেজ এবং আগের একটা তাতে কি করলো যে মেসেজ এবং তার সিগনেচার দিয়ে দিবে, কিন্তু এখানে ইভের চয়েস থাকবে না, দ্বিতীয়টাতে ইভের চয়েস থাকবে না, কিন্তু তৃতীয়টাতে কি ইভের চয়েস থাকবে। ইভ সে মেসেজগুলোকে চুজ করতে পারবে যে কোন মেসেজ, এই মেসেজগুলো সিগনেচার আমাকে দাও, এরকম ব্যাপারটা। সেক্ষেত্রে কি হবে, ইফ দেন অবটেইনস অ্যালিস ভ্যালিড সিগনেচার ফর চুজেন মেসেজ। তার মানে চুজেন প্লেন টেক্সট অ্যাটাকে যেরকম ছিল সেরকম চুজেন মেসেজ অ্যাটাক, এই মেসেজটা ধরো প্লেন টেক্সট দ্বারা রিপ্লেস হয়েছে, সরি প্লেন টেক্সটটা মেসেজ দ্বারা রিপ্লেস হয়েছে, এরকম ব্যাপারটা, মানে ওইটার সাথে মিল আছে, এটা একটা বিষয়। আর আরেকটা আছে কি ডিরেক্টেড চুজেন মেসেজ অ্যাটাক, তার মানে এটা আর এটা একই প্রায়, সেজন্য বলছে সিমিলার টু জেনারিক অ্যাটাক এক্সেপ্ট দ্য লিস্ট অফ মেসেজ টু বি সাইন্ড ইজ chosen after if knows Alice public key but before any signature are seen। তার মানে এখানে if চুজ করতে পারবে কিভাবে, list of message to be signed is chosen after if knows Alice public key। তার মানে সে অ্যালিসের পাবলিক কি জানার পরেই তোমার এই মেসেজগুলো চুজ করতে পারবে, চুজ করবে, হ্যাঁ, কিন্তু সে সিগনেচার সে দেখতে পাবে না, পরে সে মেসেজ চুজ করবে, এই বিষয়টা। তার মানে সোজা কথা চুজেন মেসেজ অ্যাটাকটা ডিরেক্টেড চুজেন মেসেজ অ্যাটাকটা জেনারিক চুজেন মেসেজ অ্যাটাকের থেকে একটু শক্তিশালী। অ্যাডাপটিভ চুজেন মেসেজ অ্যাটাকে কি হবে, ইভ ইজ অ্যালাউড টু ইউজ অ্যালিস অ্যাজ অ্যান ওরাকল। হ্যাঁ, এর মানে কি বোঝাচ্ছে যে দিস মিনস দ্যাট ইভ মে রিকোয়েস্ট অ্যালিস সিগনেচার্স অফ মেসেজেস দ্যাট ডিপেন্ড অন প্রিভিয়াসলি অবটেইন মেসেজ সিগনেচার পেয়ার্স। খেয়াল করতে হবে যে দ্যাট মিনস এর পরে ব্যাপারটা কি বলছে, সরি দিস মিনস এর পরে যে ইফ কি রিকোয়েস্ট করি, ইফ মে রিকোয়েস্ট ফ্রম অ্যালিস সিগনেচার্স অফ মেসেজেস দ্যাট ডিপেন্ডস অন প্রিভিয়াসলি অবটেইন মেসেজ সিগনেচার পেয়ার্স। তার মানে ধরো কিছু মেসেজ সিগনেচার পেয়ার অলরেডি ইভের কাছে আছে, ঠিক আছে, ইভ আবার কি করবে, আবার কিছু সিগনেচার কিছু মেসেজের সিগনেচার রিকোয়েস্ট করবে, কিন্তু সেটা ডিপেন্ড করবে, সেই মেসেজগুলো ডিপেন্ড করবে তোমার প্রিভিয়াসলি অবটেইন মেসেজ সিগনেচার পেয়ারের উপর। তার মানে সে কি হয়তো হালকা পাতলা মেসেজ চেঞ্জ করে দিয়ে সে বলবে যে এটা আমাকে এই সিগনেচারটা দাও, এই সিগনেচারটা দাও। তার মানে উদ্দেশ্য হলো সে ওইখান থেকে তার সিক্রেট কি বের করে ফেলা বা পাবলিক কি বের করে ফেলা এবং সাথে সাথে অ্যালগরিদমটাকেও জানা, ঠিক আছে, ইভের কাজটা হলো এটা। তার মানে এখানে ইভকে আরো বেশি স্বাধীনতা দেওয়া হচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে, আমি এর আগে বলেছিলাম যে একটা অ্যালগরিদম ততটাই শক্তিশালী যত বেশি ইনফরমেশন পাবলিক করে কিন্তু অ্যালগরিদমটাকে সিকিউর রাখা যায়।
একটা তোমার ক্রিপ্টোগ্রাফিক সিস্টেমের অ্যালগোরিদম ততটাই শক্তিশালী হবে যত বেশি ইনফরমেশন পাবলিক করব, কিন্তু তারপরেও দেখা যাবে যে ওইটাকে অ্যাটাক করতে পারছে না। এটা হলো সর্বোচ্চ পরিমাণ সুবিধা দেয়া ইফকে, মানে যে অ্যাটাকার তাকে অ্যাডাপ্টিভ ট্রোজান মেসেজ অ্যাটাকে, যে আগেই কিছু সিগনেচার পেয়ার ইভের কাছে আছে, সে কি করবে ওইখান থেকে কিছু চেঞ্জ করে সে দিবে যে এর সিগনেচারটা জেনারেট করে দাও। তার উদ্দেশ্য হলো যে এর থেকে সে পাবলিক কি প্রাইভেট কি এবং সিগনেচার অ্যালগোরিদম এগুলো গেস করা, বের করা। এই হলো বিষয়। এই কয়টায় কারো কোশ্চেন আছে? এর সাথে তোমরা দেখবা যে আমি এর আগে পড়িয়েছিলাম যে তোমাদের কিছু অ্যাটাক এর মিল আছে। সেটা হলো যে হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার, শোনা যাচ্ছে। কোশ্চেন আছে এর মধ্যে? না স্যার। বলো যে এই কয়টা অ্যাটাকের মধ্যে কোনটা বেশি শক্তিশালী? মানে কোনটা অ্যাচিভ করতে পারলে কোনটাতে বেশি অ্যাক্সেস দেওয়া হচ্ছে অ্যাটাকারকে? স্যার অ্যাডাপটিভ ট্রোজান মেসেজ। হ্যাঁ, স্যার অ্যাডাপটিভ অ্যাডাপটিভ ট্রোজান মেসেজ অ্যাটাকে জি স্যার, বেশি। এটাকে হ্যাঁ। বেশি ইনফরমেশন দেওয়া হচ্ছে। জি স্যার। তোমাদের কি ওই অ্যাটাক গুলো, আগের অ্যাটাক গুলো কি ইসের বই থেকে পড়ানো হয়েছিল? ফ্রোজেনের বই থেকে? জি স্যার। মনে আছে? হ্যাঁ, জি স্যার, প্রয়োজনের বোর্ড থেকে। সেজন্য এই ইসের বই খুঁজে পাচ্ছি না। ওইটা এবং ফার্স্ট ফান্ডামেন্টালটা ফ্রোজেনের বই থেকে বেশি পড়ানো হয়। জি স্যার। আবু বকর আছো? স্যার আবু বকর জয়েন নাই স্যার। ওর বাড়ি কোথায়? ও থাকে কোথায় এখন? স্যার ত্রিশাল, আপাতত স্যার ত্রিশালে আছে, ওর বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ? জি স্যার। ইয়ারই ক্লাসে থাকে না, তাহলে কি অবস্থা তোমার? তার মানে বোঝা যাচ্ছে যে এই যে টাইপস গুলো দেখো, যত টাইপস নিচের দিকে গেছে তত বেশি ইনফরমেশন কাকে দেওয়া হয়েছে? ইফকে দেওয়া হয়েছে। এভাবে মনে রাখতে হবে, বিষয়টা বুঝতে হবে, না হলে কিন্তু পরীক্ষা হলে
উল্টাপাল্টা করে ফেলবা, যে একটার মধ্যে একটা লিখছো, এক ধরনের অ্যাটাক লিখছো, কন্টেন্ট অন্যরকম চলে গেছে। তোমরা হয়তো মনে রাখার জন্য সুবিধার্থে যে এখানে কি কি আইটেম গুলো দেওয়া হচ্ছে, হ্যাঁ, এবং কোন অবস্থাতে দেওয়া হচ্ছে, এই জিনিসগুলো একটু ট্যাক্টফুলি মনে রাখতে হবে। এবং ওইখানেও ওই অ্যাটাক গুলোতেও যে সিসিএ, সিপিএস বা যে অ্যাটাক গুলো ছিল ওর সাথে দেখবা সামঞ্জস্যতা আছে। আর যদি একটা অ্যাটাকার ব্রেক করতে চায় একটা সিগনেচার স্কিম, কিভাবে করতে পারে? যেমন টোটাল ব্রেক এটা কখন হবে? পাবলিক কি, ধরো পাবলিক কি, ঠিক আছে, পাবলিক ওটা তো তোমার অ্যাটাকার কাছে তোমার ডিসক্লোজ হলে কোনো সমস্যা নেই। সমস্যাটা হলো যে ইফ ডিটারমাইন্স অ্যালিস প্রাইভেট কি, এটা হলো টোটাল ব্রেক। তার মানে সে যদি প্রাইভেট কি জানতে পারে, সে মেসেজটাকে চেঞ্জ করে সে আবার নতুন সিগনেচার পাঠাতে পারে কার কাছে? তোমার ওই যে ব্যাপারটা এরকম যে একজন আরেকজনকে পাঠাচ্ছে হলো 5,000 টাকা সিগনেচার করে, কিন্তু সে অ্যালিস মাঝখানতে জানতে পারলো যে সিক্রেট কিটা কি, প্রাইভেট কিটা কি, সে ওই মেসেজ 50,000 টাকার একটা সিগনেচার তৈরি করে ওইটাকে বাদ দিয়ে ড্রপ করে নতুন একটা সিগনেচার পাঠিয়ে দিল। তাতে রিসিভার কি করলো? মাঝখানে 5,000 টাকা পাওয়ার পরিবর্তে 50,000 টাকা পেয়ে গেল। ঠিক আছে, এরকম ফ্রড অ্যাটেম্প গুলো হতে পারে। সেজন্য বলছে যে টোটাল ব্রেক কখন হবে? যখন ইফ ডিটারমাইন্স অ্যালিস প্রাইভেট কি। গোল্ড রেসার এটা ডিটারমাইন করছে যে একটা সিগনেচার স্কিম ব্রেকিং এর সাকসেস কতগুলো কোন কোন ধরনের আউটকামের উপর ডিপেন্ড করে। তার ইউনিভার্সাল ফোরজারি মানে ইউনিভার্সাল চুরি, সোজা কথা, নকল করা, সেটা কেমন? If finds an efficient signing algorithm that provides an equivalent way of constructing signatures on arbitrary messages. তার মানে দেখা যাচ্ছে যে এমন একটা অ্যালগোরিদম তোমার ইফ তৈরি করতে পারলো, ইকুইভ্যালেন্ট অ্যালগোরিদম, যার মাধ্যমে সে যে কোনো মেসেজের ওই ধরনের সিগনেচার তৈরি করতে পারবে, যেটা হয়তো রিসিভার সে রিসিভ করার পরে মনে করবে যে এটা তো যে সেন্ডার সেই মনে হয় পাঠিয়েছে। ঠিক আছে, এই ধরনের আরেকটা ইউনিভার্সাল ফোরজারি বলা হচ্ছে। সিলেক্টিভ ফোরজারি কেমন? ইফ ফোরজেস মানে কপি বা ফোর্স, যেটাই বলো, মানে নকল করার বিষয়টা। ইফ ফোরজেস এ সিগনেচার ফর এ পার্টিকুলার মেসেজ চুজেন বাই ইফ। তার মানে সে কোনোভাবে একটা সিগনেচার নকল করতে পারছে যে মেসেজটাকে ইফ চুজ করেছে। তার মানে সামহাউ একটা মেসেজের সিগনেচার সে যে কোনো ভাবে হোক এর মেসেজ সিগনেচারটা কি হবে এটা সে মানে বুঝতে পেরেছে। এটা হলো সিলেক্টিভ ফোরজারি। ঠিক আছে, সে অন্য কিছু জানে না, মানে এটা আরো দুর্বল। ঠিক আছে, আর এক্সিস্টেন্সিয়াল ফোরজারি কি? ইফ forges a signature for at least one message if has no control over the message. তার মানে সে মিনিমাম একটা মেসেজকে কি করতে পারবে? সিগনেচার নকল করতে পারবে, এই ধরনের বিষয়টা। তাহলে সবচেয়ে দুর্বল কোনটা? বোঝা যাচ্ছে যে এক্সিস্টেন্সিয়াল ফোরজারি। ঠিক আছে, সেজন্য বলছে কনসিকুয়েন্টলি দিস ফোরজারি মে বি মাইনর নুইসেন্স টু অ্যালিস। তার মানে এটা নিয়ে অতটা মাথা ব্যথা নাই, সোজা কথা, মাইনর বিষয়টা। ঠিক আছে, সবচেয়ে মাথা ব্যথা কি? টোটাল ব্রেক অ্যালিস ইফ ডিটারমাইন্স অ্যালিস প্রাইভেট কি। বুঝতে পারছো? এখন ব্যাপারটা এমন হতে পারে যে এই যে অ্যাডাপটিভ মেসেজ অ্যাটাক, এইখানে যদি এত ইনফরমেশন লিক হয়,
এখান থেকে সে এই নলেজ থেকে হয়তো টোটাল ব্রেকটা করতে পারে। বুঝতে পারো নাই? মানে যত বেশি ইনফরমেশন ডিসক্লোজ হবে ইভের কাছে, ঠিক আছে, এবং সে যদি তখন দেখা যাচ্ছে সেখান থেকে অ্যালিসের প্রাইভেট কিটা ডিটারমাইন করতে পারে, মানে যে সেন্ডার, তাহলে কি হবে বলতে পারি যে এটা টোটালটাই কি হলো, ব্রেক হয়ে গেল সিগনেচার স্কিমটা। এবং এর অপকারিতা কোনটা, ওই যে আমি যে এক্সাম্পলটা দিলাম যে ব্যাংক ট্রানজেকশনের ক্ষেত্রে। বুঝতে পারছো কি? জি স্যার। তাহলে এখানে কোনটা বেশি মারাত্মক, মানে আমাদের বেশি ক্ষতি করতে পারবে অ্যালগরিদমের রেসপেক্টে? টোটাল ব্রেক। হ্যাঁ, টোটাল ব্রেকটা। টোটাল ব্রেক। হ্যাঁ। এখন এরকম কোশ্চেন আসতে পারে যে যে ডিজিটাল সিগনেচার স্কিমের ক্ষেত্রে কোন অ্যাটাকটা, কোন ইনফরমেশনটা লিক হলে সবচেয়ে পারে এবং কেন, ঠিক আছে? সেক্ষেত্রে তখন তোমার টোটাল ব্রেকটা দেখাবে, সপক্ষে কিছু যুক্তিও দেখাতে হবে। তারপরে এমন হতে পারে যে কোন অ্যাটাকে, ডিজিটাল সিগনেচারের ক্ষেত্রে কোন অ্যাটাকে সবচেয়ে বেশি ইনফরমেশন ডিসক্লোজ করা হয়, কার কাছে, মানে অ্যাটাকারের কাছে, তখন আমরা কোনটা বলবো? অ্যাডাপটিভ। অ্যাডাপটিভ চুজেন মেসেজ অ্যাটাক। এবং কেন কেন এটাকে বলা হয় তখন কিন্তু তোমাকে মানে অন্যটার সাপেক্ষে এক্সাম্পল দিয়ে বোঝাইতে হবে, মানে আলোচনা করে বোঝাইতে হবে, এই হলো বিষয়। তাহলে ডিজিটাল সিগনেচার করতে গেলে আসলে এই সব যেসব অ্যাটাক আলোচনা করা হলো, কি থাকা উচিত, কি কি বৈশিষ্ট্য একটা ডিজিটাল সিগনেচারে থাকা উচিত, এটা ছয়টা বৈশিষ্ট্য আছে, আমরা একটু দেখি। বলা হচ্ছে যে সিগনেচার মাস্ট বি এ বিট প্যাটার্ন দ্যাট ডিপেন্ডস অন দ্য মেসেজ বিং সাইন্ড। তার মানে মেসেজ এবং সিগনেচারের সাথে একটা রিলেশন থাকতে হবে, ঠিক আছে? এমন কোন সিগনেচার দেওয়া যাবে না যে দেখা গেল এই মেসেজ এই সিগনেচার, মানে তুমি কিছু পেয়ার তৈরি করলা উইদাউট ডিপেন্ডেন্সি, এমন ভাবে সিগনেচার তৈরি করা যাবে না। বুঝো নাই? জি স্যার, বুঝতে পারছি। মানে মেসেজ থেকেই তৈরি করতে হবে সিগনেচারটা। তুমি হয়তো এরকম করলা যে তুমি কিছু পেয়ার তৈরি করলা, তোমার মেসেজ এ আর তোমার সিগনেচার তুমি ধরে নিলা ওর করেসপন্ডিং এক্স, কিন্তু এ থেকে এক্স কিভাবে বেরোলো এটা তুমি ধরে নিছো জাস্ট যে এ এর সিগনেচার এক্স, বি এর সিগনেচার ওয়াই, সি এর সিগনেচার জেড, কোন উইদাউট কনসিডারিং এনি অ্যালগরিদম, ঠিক আছে? জাস্ট এ ম্যাপিং, মানে ওই যে তোমরা ফাংশনে ম্যাপিং করেছো না, বুঝো জি নাই? স্যার। হ্যাঁ, এ টেন্স টু, তাহলে এ ম্যাপ করতেছে এক্স কে, বি করছে ওয়াই কে, সি করছে জেড কে। ওই যে 1 to 1 ফাংশন, এগুলো পড়ো নাই তোমরা? জি স্যার, First পড়ছি year। স্যার। জি স্যার, পড়েছি। ওইরকম ভাবে কোনো বলা হচ্ছে মেসেজ সিগনেচার তৈরি করা যাবে না। অবশ্যই কি করতে হবে, মেসেজকে কোন অ্যালগরিদমের মাধ্যমে মেসেজ থেকেই তোমার কি বের করতে হবে, সিগনেচারটা বের করতে হবে। The signature must be a bit pattern that depends on the message। তার মানে মেসেজ চেঞ্জ হলে কি হবে, সিগনেচারও চেঞ্জ হয়ে যাবে। The signature must use some information unique to the sender to prevent both forgery and denial। তার মানে signature must use some information unique to the sender to, তার মানে যে সেন্ডার, ঠিক আছে, সে এমন কোন ইনফরমেশন ইউজ করবে, ঠিক আছে, সেটা হবে ইউনিক। তার মানে ব্যাপারটা কেউ গেস করতে পারবে না, ঠিক আছে? বিষয়টা হলো যে ওই সিগনেচারটা হয়তো ইউনিক হবে, এমন হতে পারে যে এমন একটা অ্যালগরিদম ইউজ করছো, ঠিক আছে, ওই সিগনেচারটা আর কেউ জেনারেট করতে পারছে না, এরকম বিষয়টা।
ডিনায়াল ব্যাপারটা কি বুঝো? ডিনায়াল মানে কি? ডিনায়াল হলো যে ডিনায়াল অফ সার্ভিস ডস অ্যাটাক। তোমরা নাম শুনেছো? জি স্যার। জি স্যার, ডস নাম অ্যাটাকটা শুনেছি। কেমন? ধরো তুমি একজনের টাকা পরিশোধ করে দিয়েছো, ঠিক আছে, ডিজিটাল সিগনেচারের মাধ্যমে দিয়ে তুমি তাকে টাকা পরিশোধ করে দিচ্ছ, এক সেন্ডার রিসিভারকে পরিশোধ করে দিয়েছে, কিন্তু রিসিভার রিসিভ করার পরেও বললো যে না আমি তো পাইনি। সেটা বলে ডিনাইল অফ সার্ভিস। এমন হতে পারে। আবার এমন হতে পারে যে তুমি এক ব্যাংক অথরিটিকে একটা কি বলে ট্রানজাকশনের রিকোয়েস্ট পাঠিয়েছো উইথ সাম সিগনেচার। ব্যাংকার হয়তো সে যে পার্টিকে তুমি টাকাটা দিতে চাও, হয়তো তোমার ওই টাকাটা দিলে কোনো একটা মাল ডেলিভারি দিবে তোমাকে, গুডস কোনো একটা পণ্য দিবে, কিন্তু দেখা গেল যে ব্যাংক সামহাও দিল না এবং তুমি পণ্য ডেলিভারি পেলে না, তুমি দেখা যাচ্ছে ওইটা লুজ করলা, ওই পণ্যটা নিতেই পারলে না। তখন তুমি ব্যাংকে কোয়েরি করলে আমি তো আপনাকে ইনস্ট্রাকশন দিয়েছিলাম, আপনি এটা দেন নাই কেন, আমার এই যে আমি পণ্যটা পাইলাম না, সে অন্যজনের কাছে বিক্রি করে দিয়েছে। এমন ঘটনা ঘটতে পারে। তো তখন ব্যাংক এটা কি করলো, ডিনাই করলো যে না আমি তো এরকম আপনার কোনো পাইনি। এই ধরনের যাতে ডিনাইলটা না করতে পারে, ঠিক আছে, সেই বিষয়টা। ডিনায়াল অফ সার্ভিস মূলত ডিনায়ালের সাথে সম্পর্কযুক্ত। তোমরা অনেকে ব্যাংকে চাকরি করার স্বপ্ন দেখো না, এই বিষয়গুলো হয়তো তখন উঠে আসবে। ইট মাস্ট বি রিলেটিভলি ইজি টু প্রডিউস ডিজিটাল সিগনেচার। আবার বলছে যে ডিজিটাল সিগনেচারটা এমন স্কিম হওয়া উচিত খুব সহজে যাতে সিগনেচারটা জেনারেট করা যায়। ইট মাস্ট বি রিলেটিভলি ইজি টু রিকগনাইজ এন্ড ভেরিফাই দ্য ডিজিটাল সিগনেচার। অবশ্যই ডিজিটাল সিগনেচার ভেরিফিকেশন না করতে পারলে তো তুমি এবং আইডেন্টিফাই না করতে পারলে তো তুমি সেই সিগনেচারের দাম নেই। ঠিক আছে, আমরা পড়বো, যখন স্কিমটা পড়বো তখন দেখবো ওখানে একটা ভেরিফিকেশন অ্যালগরিদম আছে, ডিজিটাল সিগনেচার কিভাবে ভেরিফাই করে। তারপরে বলা হচ্ছে কি, ইট মাস্ট বি কম্পিটিশনালি ইনফিজিবল টু ফোর্স দ্য ডিজিটাল সিগনেচার। এটা স্বাভাবিক যে এমন একটা অ্যালগরিদম তৈরি করা উচিত ডিজিটাল সিগনেচারে যেটাকে সহজে কপি করা যায় না, যাতে তুমি ডিজিটাল সিগনেচারটাকে কপি না করতে পারো বা ফোর্স করতে না পারো, যাতে তুমি ওখান থেকে যে আসল সিগনেচারটা বের করা, যে তুমি হয়তো ওরকম একটা মেসেজ অন্য একটা মেসেজ দিলো, তার অ্যাকচুয়াল সিগনেচার তুমি উইদাউট নোয়িং দ্য সিক্রেট কি তুমি বের করে ফেললা, যাতে এটা না পারো। এটা তো স্বাভাবিক, যে কোনো ডিজিটাল সিগনেচার স্কিম থেকে আমরা এটা আশা করতে পারি। তারপর লাস্ট ওয়ান বলছে কি, it must be practical to retain a copy of the digital signature in storage. তার মানে যদি যে ডিজিটাল সিগনেচারটা তুমি পাঠাবা, যে সেন্ডার পাঠাবে, তার একটা কপি অবশ্যই কে ধরে রাখবে, সেন্ডার। এমন কোন ডিজিটাল সিগনেচার তৈরি করা যাবে না যেটা স্টোরেজে ধরে রাখা যায় না, ঠিক আছে। এমন কোন ইলেকট্রনিক সিগন্যাল তৈরি করা যাবে না যেটা আমি তৎক্ষণাৎ পাঠিয়ে দিলাম কিন্তু ওটি স্টোরেজ করার কোনো ক্যাপাসিটি নাই, ঠিক আছে, এমন কিছু তৈরি করা যাবে না। এই হলো মানে প্রাইমারি বৈশিষ্ট্য, যে সব একটা ডিজিটাল সিগনেচার স্কিম তৈরি করার আগে এই সব বিষয়গুলো খেয়াল রাখা উচিত। এখন আমরা পড়বো হলো এলগামাল সিগনেচার স্কিম। আমি এর আগে তোমাদের এলগামাল পাবলিক কি এনক্রিপশন পড়িয়েছি কয়েকদিন আগে, লাস্ট আগের লেকচারে, যেটা মনে আছে? জি স্যার। ওটা কোন প্রবলেমের উপর বেস করে তৈরি করা হয়েছিল মনে আছে? ডিসক্রিট লগারিদম। Discrete logarithm. প্রবলেম, হ্যাঁ। মানে বিষয়টা হচ্ছে এক্সপোনেনশিয়ালের সমাধান, মানে যে এক্সপোনেন্ট সেটা সহজে বের করা যায় না, এরকম একটা বিষয় ছিল। এখানেও একই বিষয়, কিন্তু দেখো যে একটু খেয়াল করো যে এখানে পাবলিক কি এনক্রিপশনে পাবলিক কি দ্বারা এনক্রিপ্ট করা হয় আর প্রাইভেট কি দ্বারা কি করা হয়, ডিক্রিপ্ট করা হয়। আর ডিজিটাল সিগনেচারের ক্ষেত্রে কি হবে? প্রাইভেট পারবা কি কেউ? দ্বারা এনক্রিপ্ট আর হচ্ছে পাবলিক কি দ্বারা ডিক্রিপ্ট।
হ্যাঁ পাবলিক কি দ্বারা ডিক্রিপ্ট, তাহলে ওর জি স্যার। ওই যে এলগামাল পড়িয়েছি তার উল্টা ইউজটা এখানে হবে কি এর বিশেষ জি করে, স্যার। তো হ্যাঁ। একই ধরনের কি কিন্তু ইউজটা উল্টা, সেই ইউজটা কিভাবে করবে একটু আমরা বুঝবো, তাহলে আমরা এই ডিজিটাল এলগামাল ডিজিটাল সিগনেচার স্কিমটা বুঝতে পারবো। সেটা কি, ওই আগের মতোই দেখো যে জেনারেটেড র্যান্ডম এক্স এ, এই দেখো এই শর্তগুলো ঠিকই আছে, কিন্তু কম্পিউট ওয়াই এ ইকুয়াল টু আলফা এক্স আলফা টু দি পাওয়ার এক্স এ মড কিউ, তাহলে কি অ্যালিস প্রাইভেট কি হবে এক্স এ, অ্যালিস পাবলিক কি হবে ওই যে পেয়ার। তাহলে বলো এখন কোন কিটা ইউজ করব আমরা এনক্রিপশনের ক্ষেত্রে, এই পাবলিক কি না প্রাইভেট কি, মানে ডিজিটাল সিগনেচার তৈরির ক্ষেত্রে কোনটা ইউজ করব, প্রাইভেট কি না পাবলিক কি? বুঝুন নাই? হ্যালো, জি স্যার। কোনটা ইউজ করব, প্রাইভেট কি ইউজ করব না পাবলিক কি ইউজ করব? স্যার প্রাইভেট কি? অফকোর্স প্রাইভেট কি ইউজ করব, ঠিক আছে। প্রাইভেট কি করব তাহলে কিভাবে, এই পাবলিক কি দিয়ে দেব কাদের কাছে, যারা সিগনেচারটা রিসিভ করবে তারা যাতে পাবলিক কি দ্বারা ডিক্রিপ্ট করে ভেরিফাই করতে পারে যে জি সিগনেচারটা ঠিক আছে কিনা, এর ভেরিফিকেশনটা আমরা দেখব। এখন তাহলে যদি একটা মেসেজ এম হয় এবং এই এমটাকে যদি অ্যালিস পাঠাতে হয়, অ্যালিস ধরো কাউকে পাঠাবে, কোন একটা রিসিভারকে পাঠাবে, তাহলে সে কি করবে, অ্যালিস এখানে সিকিউরিটির জন্য জাস্ট একটা হ্যাশ ফাংশন ইউজ করবে, হ্যাশ অ্যালগরিদম আমি তোমাদের পড়াবো, এর আগে মনে হয় হালকা বলেছিলাম, নেক্সট ক্লাসে মানে এর পরের প্রত্যেকটি লেকচারটাই হবে হ্যাশ ফাংশনের উপর। তো হ্যাশ ফাংশনের মাধ্যমে সে মেসেজ এম বড় এম থেকে ছোট এম বের করলো, এখন এই স্মল এম থেকে মূলত সিগনেচারটা জেনারেট করলো, তার মানে এখানে সিকিউরিটি অ্যাড করার জন্য মূলত হ্যাশ ফাংশন ইউজ করা হচ্ছে, ঠিক আছে। a secure hash function embedded in a scheme, ঠিক আছে, এটা মূলত এর জন্য মেসেজের সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়েছে। আর একটা সাউন্ড আসছে, যদি মাইক্রোফোনটা মিউট করে রাখো। ঠিক আছে, এখন আমরা হ্যাশ ফাংশন মূলত মেসেজটাকে সিকিউর মানে মোর সিকিউর করছে, বিষয়টা হলো এটা যে তোমার মেসেজটা যদি সরাসরি এর আগে দেখেছিলাম, মেসেজটা যদি সরাসরি দেওয়া হয় তাহলে তো মেসেজটা সিকিউর থাকলো না, যদি হ্যাশ ফাংশন হ্যাশ করে দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে মেসেজটা সিকিউর থাকবে। এই এখন কি করবে, একটা র্যান্ডম ইন্টিজার কে চুজ করবে, তার ভ্যালুটা হলো যে কিউটা তো প্রাইম, এর আগের দিন আমরা জানি এই যে প্রাইম নাম্বার কিউ, ঠিক আছে, এন্ড এ হয় কি যেখানে এটা কি হুইচ ইজ এ প্রিমিটিভ রুট অফ কিউ, সে আগের থিওরিতেই তোমার এখানে কে চুজ করছে ফার্স্টে যে এই শর্ত অনুসারে, তাহলে কে হবে কি রিলেটিভলি প্রাইম টু কিউ মাইনাস ওয়ান, যেখানে কি কারণ কি জিসিডি অফ কে এন্ড কিউ মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়ান, যদি এই শর্ত ফুলফিল করে তাহলে কেটাকে চুজ করা যাবে। এখন কি করছে, এস ওয়ান বের করছে, সে কিভাবে এস ওয়ান ইকুয়াল টু আলফা টু দি পাওয়ার কে মড কিউ, দেখো এটা বলছে যে ইকুইভ্যালেন্ট টু সি ওয়ান অফ এলগামাল এনক্রিপশন, মনে আছে যে এলগামাল এনক্রিপশনে সি ওয়ান সি টু দুই একটা পেয়ার ইউজ করা হয়েছিল। জি স্যার। হ্যাঁ, সে এখানেও তাই, সেটাই বলছে যে এটা সি ওয়ান এর মতোই। তারপরে বলা হচ্ছে কম্পিউট কে ইনভার্স মড কিউ মাইনাস ওয়ান, ঠিক আছে, এটার উদ্দেশ্য হলো
তুমি যদি কে ইনভার্স বের করতে পারো তাহলে এই কে ইনভার্সটা S2 এর ক্ষেত্রে কাজে লাগানো যাবে এই বিষয়টা। S2 বের করার নিয়মটা কি, এখানে C1 C এর টুর পরিবর্তে সাইফার টেক্সটের পরিবর্তে যেহেতু সিগনেচার জেনারেট করছে সেজন্য S দ্বারা ডিনোট করছে। হ্যাঁ, S তে সিগনেচার 1, S2 তে সিগনেচার 2। সেই পেয়ারটা কেমন, S2 এর ভ্যালুটা হলো K ইনভার্স M মাইনাস X এ S1। তুমি একটু খেয়াল করে দেখো, তোমরা দেখো এখানে কিন্তু X এ ইউজ করেছে, এই যে প্রাইভেট কি X এ, এখানে কিন্তু এই যে Y এ যে কিউ আলফা ইউজ করছে সে ঠিক আছে, কিন্তু Y এটা ইউজ করেন নাই। ঠিক আছে, যেটা Y এটা কিন্তু X এর উপর ডিপেন্ডেন্ট, আর ওই দুইটা হলো এমনি প্রাইম নাম্বার, এটা যে কেউ ইউজ করতে পারবে। ঠিক আছে, এই যে কিউ আর আলফা। তাহলে বুঝতে পারছো যে X এটা কিভাবে ইউজ করা হয়েছে এখানে, জাস্ট জি একটা স্যার। সাবট্রাকশন প্লাস মড অপারেশন উইথ দ্য, তারপরে এটা কে ইনভার্সে মাল্টিপ্লিকেশন করে। তাহলে এখন S1 S2 বের হলো একটা পেয়ার হিসেবে। এখন আমাদের দেখতে হবে যে এই S1 S2 কি বিষয়টা কি। এর উদ্দেশ্য হলো যে এনি ইউজার বি, যে মানে রিসিভার, ক্যান ভেরিফাই দ্য সিগনেচার, মানে S1 S2 যে একটা সিগনেচার, কার সিগনেচার, ওই মেসেজের সিগনেচার, সেটা কিভাবে ভেরিফাই করবে, সে কম্পিউট করবে V1 আর কম্পিউট করবে V2 এই ইকুয়েশন অনুসারে, এবং এই সিগনেচারটা ভ্যালিড হবে তখনই এই S1 S2 ইউজ করে। দেখো V1 V2 ইউজ বের করছে এবং বলছে যে যদি এই সিগনেচার ভ্যালিড হবে তখনই যখন V1 আর V2 ভ্যালু সমান হবে। এটা হলো অ্যালগরিদম। এখন প্রমাণ করতে হলে যে আমরা ধরে নিই যদি V1 V2 সমান, তাহলে V1 V2 এর রেসপেক্টে যদি ফাইনালি যদি আমরা সমান ভ্যালু বের করতে পারি, তাহলে বলতে পারি যে V1 V2 সমান এবং সিগনেচারটা ভ্যালিড। কিভাবে দেখো, এখানে বলা হচ্ছে V1 ইকুয়াল টু আলফা এম মড কিউ আর V2 ইকুয়াল টু ওয়াই এ S1 S2। এখানে বোঝা যাচ্ছে যে দুইটা সিগনেচার ব্যবহার করা হয়েছে। এখন যেহেতু V1টা এমএস মেসেজের সাথে সম্পর্কিত আর V2টা হলো কি সিগনেচারের সাথে সম্পর্কিত, বলা হচ্ছে এই অপারেশন করলে এবং এই অপারেশন করলে যদি দুইটা সমান হয় তাহলে বলা হবে যে দুইটা এই তোমার সিগনেচারটা ভ্যালিড। কিভাবে আমরা ধরে নিলাম সিগনেচার ভ্যালিড, অ্যাসিউম V1 ইকুয়াল টু V2, তাহলে কি এই V1 আর V2 যদি সমান হয়, V1 এর সমান কি আলফা টু দি পাওয়ার m মড কিউ, এটা আমরা লিখতে পারি। V1 এর পরিবর্তে এই যে বাম পাশের টুকু লিখতে পারি না, একটু খেয়াল করে দেখো। বিষয়টা হলো যে এখানে লেখো V1 আর এখানে V2, V1 ইকুয়াল টু V2 ধরে নিই আমরা। ফাইনালি দেখবো V1 এবং V2 এর যে ভ্যালু এই ইকুয়েশন অনুসারে যদি সমান হয় তাহলে আমরা ধরে নিব কি যে V1 V2 সমান। বুঝো নাই? জি স্যার। ব্যাপারটা এরকম যে ফার্স্টে আমরা ধরে নিচ্ছি V1 আর V2 সমান, তাহলে V1 এর পরিবর্তে আমরা কি বসাতে পারি, তোমার এখানে কি আছে আলফা টু দি পাওয়ার m মড কিউ, সেটাই তো বসিয়েছি এখানে। এই লাইনের উপরে ধরো V1 ইকুয়াল টু V2 আছে, সেটাই বলা হচ্ছে ডান পাশে লেখা আছে অ্যাসিউম V1 ইকুয়াল টু V2। বুঝো নাই? এর পরিবর্তে কি লিখতে পারি, V1 মানে কি ইকুয়েশন আলফা ধরো টু দি পাওয়ার m মড কিউ সমান সমান আমরা কি লিখতে পারি, V2 এর ভ্যালু কত, এই যে ya টু দি পাওয়ার s1 টু দি পাওয়ার s2, এই এখান থেকে লিখতে পারি না এটা। এবার বুঝছো কি, বুঝছো? হ্যাঁ, এখন এই যদি লিখি দেখো
আমরা লিখবো ওয়াই এর ওয়াই এর, আমরা তো এখন এই দুইটা ভ্যালু সমান দেখতে পাচ্ছি না, আমরা অ্যাপারেন্টলি মনে হচ্ছে না, বোঝা যাচ্ছে না, কিন্তু দাবি করা হচ্ছে যে এই দুইটা ভ্যালু সমান। কিভাবে সমান সেটা আমরা প্রমাণ করব। তাহলে ওয়াই এস ওয়ান এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? ওয়াই এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? দেখো তো এই ইকুয়েশনে ওয়াই এর ভ্যালু কত আছে। ওয়াই ইকুয়াল টু আলফা এক্স এ, তাই না? এই যে 2 নাম্বার স্টেপ থেকে, ঠিক আছে? তাহলে আমরা ওয়াই এর ভ্যালু বসালাম আলফা এক্স এ, তাহলে আলফা এক্স এ টু দি পাওয়ার এস ওয়ান, তার মানে আলফা এক্স এ এস ওয়ান। আর এস ওয়ান এর ভ্যালু কত? এস ওয়ান এর ভ্যালু আলফা টু দি পাওয়ার কে মড কিউ, মড কিউ তো কমন আছে, সমস্যা নেই, আলফা টু দি পাওয়ার কে বসাও, এস ওয়ান এর ভ্যালু আলফা টু দি পাওয়ার কে বসালাম, তারপরে এস টু, তারপরে তাহলে কি এই দ্বিতীয় লাইনটা বুঝতে পারছো? দেখো তো যে ওয়াই এ এবং এস ওয়ান এর ভ্যালু বসালে এটা আসবে ডান পাশের টুকু। জি স্যার। সেজন্য বলছে ডান পাশে সাবস্টিটিউটিং ফর ওয়াই এ এন্ড এস ওয়ান, মানে এই ভ্যালুগুলো বসিয়ে পাই। তৃতীয় লাইন বুঝতে পারো কিনা দেখো তো, বলো তো কিভাবে আসছে। বড় করে দিলাম, কেউ বলতে পারবা তৃতীয় লাইনটা কিভাবে আসছে? অ্যালজেব্রা আলফা জাস্ট, হ্যাঁ বলো। আলফা টু দি পাওয়ার এস1 কে এই পাশে ভাগ করছে লেফট সাইডে। হ্যাঁ, আলফা আলফা এক্স এ এস ওয়ান দ্বারা যদি উভয় পক্ষকে ভাগ করি, লেফট সাইডে নিয়ে পরে হচ্ছে পাওয়ার গুলোকে মাইনাস করে মাইনাস হয়ে গেছে, জাস্ট এই দুটাকে ভাগ করলে এটা মাইনাস হয়ে গেল, আর এখানে এটা নাই হয়ে গেল। বুঝতে পারছো? ঠিক আছে, হ্যাঁ। এখন বলো যে একটা ইয়ে আছে না, প্রপার্টি অফ প্রিমিটিভ রুট, এখানে আমরা বলতে পারি কি আলফা টু দি পাওয়ার এত এবং আলফা টু দি পাওয়ার এত ইকুয়াল টু যদি মড কিউ, তাহলে কি হবে? আমরা বলতে পারি যে উপরের ওই দুটা সমান, কার রেসপেক্টে? মড কিউ মাইনাস ওয়ান এর রেসপেক্টে। ঠিক আছে, এটা হলো প্রপার্টি অফ প্রিমিটিভ রুট অনুসারে। এই যে বলা হয়েছিল যে তোমার আলফাটা এই যে কি এখানে আমরা ধরে নিয়েছিলাম এর পরিবর্তে এখানে আমরা which is a primitive root of হ্যাঁ একটু করে দাও, আমরা বড় স্ক্রিনটা আলফা হলো প্রিমিটিভ রুট অফ কিউ ছিল, ঠিক আছে? সেই প্রপার্টি অনুসারে আমরা লিখতে পারি, যেহেতু আলফা এখানে আছে আলফা টু দি পাওয়ার এত, আলফা টু দি পাওয়ার এত, তাহলে আমরা দেখতে পারি যে এক্সপোনেন্ট দুটা সমান মড কিউ মাইনাস ওয়ান এর রেসপেক্টে। এখন যদি এম মাইনাস এক্স এ এস ওয়ান এবং এখানে তাহলে কি হবে কে এস টু, এইটা দুইটা যদি সমান হয়, দেখো এখন আমরা এই এস টুর পরিবর্তে কি বসাইতে পারি? দেখো তো এস টুর ভ্যালু কত? কে ইনভার্স এম মাইনাস এক্স এ এস ওয়ান, বুঝো নাই? জি স্যার। হ্যাঁ, এখন বসাও তাহলে এখানে, তাহলে কে আর কে ইনভার্স চলে যাবে না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে কি এম মাইনাস এক্স এ এস ওয়ান আর এম মাইনাস এক্স এ এস ওয়ান দুই পাশে কি সমান হয়ে যাবে না? জি স্যার। তাহলে আমরা অ্যালগরিদম যদি বলা হয়েছে ভ্যালিড, সিগনেচারটা ভ্যালিড হবে যদি v1 v2 সমান হয়। তাহলে এখন কি v1 আর v2 এর ভ্যালু সমান? জি স্যার সমান। তাহলে কি বুঝতে পারছো? স্যার এখানে মড কিউ মাইনাস ওয়ান যে থেকে গেল ভ্যালুটা হলো কোনটা এই পাশে? জি স্যার।
এটা আসলে কি দুই পাশেই মড কিউ মাইনাস ওয়ান হবে। এখন ও স্পেস নাই বলে এভাবে লিখছি, আচ্ছা ঠিক আছে। জি স্যার। বিষয়টা হলো যে তোমার এই পাশেও যদি মড মড কিউ হয়, এই পাশেও মড কিউ, ব্যাপারটা তো একই ছিল দুই পাশে, তাহলে দুই পাশে কি হবে, মড কিউ মাইনাস ওয়ান হবে না। জি স্যার। তারপরেও একটু দেখি যে এটা ভুল করছে কিনা। কিউ মাইনাস ওয়ান, এখানে কিউ মাইনাস ওয়ান, কিউ মাইনাস ওয়ান, কিউ মাইনাস ওয়ান। আচ্ছা, এক্সাম্পল আছে কিন্তু তোমাদের বইতেও আছে, এটা এক্সাম্পল থেকে একটু ভেরিফাই করার চেষ্টা করছি। কারো কাছে ক্যালকুলেটর আছে? দেখো তো এইটা একটু ক্যালকুলেট করে 10 টু দি পাওয়ার 14 মড 19 কত হয়। স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। এখানে ভুল করেছে কিনা, মড কিউ কিউই হবে কিনা। স্যার 16 আসে স্যার, 10 টু দি পাওয়ার 14, আর হচ্ছে মোট হচ্ছে 19, 16 আসে না? 16 আসে। আর দেখো তো যে 4 এর পাওয়ার যদি 3 হয় তাহলে 4 4 16, 4 16 64, 64 আর হলো 81 গুণ করে কত হয় দেখো তো। 64 ইন্টু 81, হ্যাঁ, তাহলে 5184 কে মড করো তো 19 দ্বারা। বুঝতে পারছো? হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? স্যার 16 আসে। 16 আসে, হ্যাঁ। আমার মনে হয় যে এরা ভুল করেছে, বুঝছো, এখানে কিউই হবে, দুই পাশে কিউই হবে। স্যার 64 আর 81। আচ্ছা, একটু একটু দাঁড়াও, এখানে কি s2 ইকুয়াল টু s2, এই দুইটা যদি সমান হয়, হ্যাঁ ওইটা ঠিক আছে, স্যার ওইটা 64 আর 81 গুণ করব। না না না, ঠিক আছে, দাও একটু দাও। বুঝতে পারছি। এখানে মড কিউ হবে, এখানেও মড কিউ হবে, ওইটা লেখেনি ওরা। একটু খেয়াল করো তোমরা, আমি আবার এসে ফিরে যাই। এই যে এখানে কিউ মাইনাস ওয়ান আসলো না, কেন আসলো? ঠিক আছে, একটু খেয়াল করো, দেখো এস টুর ভ্যালুটা দেখো তো কি আছে, কে ইনভার্স এম এক্স এ এস ওয়ান মড কিউ মাইনাস ওয়ান, বুঝো নাই? জি স্যার। আর দুই পাশে মড কিউ আছে কিন্তু সেটা দেখায়নি, মনে থাকবে, দুই পাশেই মড কিউ আছে, সেটা আর দেখায়নি এখানে। জি স্যার। জি স্যার।
এবার বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। হুম। আর এক্সাম্পল এলো ভ্যালু বের করে নিয়েছে, তো এই যে কিউ মাইনাস ওয়ান তোমার এখন এক্সাম্পলটা বোঝাই, সেজন্য আর পরে এখানে মড কিউ দ্বারাই লিখেছে যে মড কিউ আছে এখানে ফাইনালি যখন ক্যালকুলেটটা করেছে, কিন্তু এই ভ্যালুগুলো তো মড কিউ মাইনাস ওয়ান এর পরে বের করা, সেজন্য আর দেখাইনি, শর্টকাটে দেখিয়ে দিয়েছে। তোমরা একটু ভেঙে দেখাই দিও পরীক্ষায় যদি আসে। ঠিক আছে, এখন বিষয়টা হলো এরকম যে তোমার ওরকম যদি আলফার ভ্যালু যে প্রিমিটিভ রুট যদি 10 নেয়, এরকম একটা বিষয় যে কিউ এর রেসপেক্টে অনেকগুলো প্রিমিটিভ রুট আছে, আগের মতোই আলফা 10 নিয়েছে, তাহলে এখানে একটা চুজ করেছে এক্স এর ভ্যালু কত 16। এক্স এর শর্ত ছিল কি, এক্স এটা কেমন হবে, 1 থেকে বড়, কিউ মাইনাস ওয়ান থেকে ছোট। তাহলে কিউ মাইনাস ওয়ান বোঝা যাচ্ছে 18, 18 থেকে ছোট 16, আর 1 থেকে বড়। তাহলে ওয়াই এ আমরা ওই অনুসারে বের করতে পারি 10 টু দি পাওয়ার এক্স এ। তাহলে এক্স এর ভ্যালু 16, 10 টু দি পাওয়ার 16 19 মড করলে 4 হয়। অ্যালিস প্রাইভেট কি হলো তাহলে, কি এই 16, আর পাবলিক কি হলো এই যে তিনটা পেয়ারের এই এলিমেন্ট গুলো আসে। এখন এই 16টাকে মূলত ইউজ করা হবে কিসের জন্য, তোমার সিগনেচার জেনারেট করার জন্য এক্স এটাকে, এবং তার সাথে সাথে কোনটা ইউজ করতে পারবে, কিউ এবং আলফা, বাট নট ওয়াই এ, এটা ইউজ করতে পারবে না। দেখো ধরে নিলাম আমরা যে একটা হ্যাশ ভ্যালু পেয়েছে মেসেজ 14, ঠিক আছে, কোন একটা মেসেজের হ্যাশ ভ্যালু আমরা ধরে নিলাম 14। এখন সেই মেসেজের রেসপেক্টে কি করছে যে কে বের করছে, কে ইকুয়াল টু 5 হুইচ ইজ রিলেটিভলি প্রাইম টু কিউ মাইনাস 1। তার মানে এই যে দেখো 5 এবং 18 এর জিসিডি কত, 1 না? জি স্যার। হ্যাঁ, এই যে এই কথাটাতে বলছিল, এই যে এমন একটা কে চুজ করতে হবে যেখানে কে কে আর কিউ মাইনাস ওয়ান এর জিসিডি কত 1 হয়, সেজন্য বলা আছে কে ইজ রিলেটিভলি প্রাইম টু কিউ মাইনাস 1। তাহলে এস ওয়ান ইকুয়াল টু ওই সূত্র অনুসারে এভাবে বসাচ্ছে, এস ওয়ান এর ভ্যালু পাইলো 3। তারপরে পেলো হলো কে ইনভার্স, এটা আসলে কে ইনভার্স হবে, খেয়াল করে দেখো যে এটা কে ইনভার্স, তার মানে এখানে একটা টাফ কোশ্চেন। কে ইনভার্স মড কিউ ওয়ান এর ভ্যালুটা বের করবে, এখানে আসলো কত 11। তাহলে এস টু ইকুয়াল টু কে ইনভার্স এত। এই যে এখানে মেসেজটা অন্তর্ভুক্ত আছে, যে যাতে সিগনেচারটা মেসেজের থেকে জেনারেট হয়েছে যে তার একটা প্রমাণ থেকে যায়। তাহলে কে ইনভার্সের ভ্যালু কত 11 বসাচ্ছে, আর অন্য অন্য ভ্যালু গুলো বসালো, মেসেজকে 14 ধরে নিয়েছে, এই যে মেসেজ 14 ধরে নিয়েছে, আর অন্য অন্য ভ্যালু গুলো বসার পরে দেখা যাচ্ছে যে ভ্যালু হচ্ছে কত 4। এখন দেখাইতে হবে যে এই 3 আর 4 তার থেকে ব্যবহার করে দেখাইতে হবে v1 এবং v2 সমান। তো v1 এর ফর্মুলা এখানে v1 অনুসারে তোমার v1 ইকুয়াল টু আলফা টু দি পাওয়ার m মড কিউ, আমরা জানি আলফার ভ্যালু 10 নিয়েছি, তাহলে আলফার ভ্যালু 10 বসানোর পরে 10 টু দি পাওয়ার 14 মড 19 ইকুয়াল টু 16। এখন আমরা যদি v2 এর ভ্যালু 16 পাই তাহলে আমরা বলবো যে সিগনেচারটা ভ্যালিড। এখানে আমরা তদ্রূপ ভাবে কি y এর ভ্যালু আমরা জানি, y এর ভ্যালু জানি 4 বসালাম, আর s1 এর ভ্যালু আমরা জানি কি 3, তাহলে 4 টু দি পাওয়ার 3, আর s1 এর ভ্যালু আমরা জানি 3, আর s2 এর ভ্যালু 4, এই যে এখান থেকে 4, তাহলে মড 19। তাহলে দেখা যাচ্ছে যে এই এতকে মড করলে 16 হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে v1 এবং v2 সমান, তাহলে সিগনেচারটা কি বলবো তখন, ভ্যালিড সিগনেচার। এটাই অ্যালগরিদমের বৈশিষ্ট্য।
ঠিক আছে, এটাই মূলত ভেরিফিকেশন। এইভাবে এলগামাল ডিজিটাল সিগনেচার কাজ করে এবং সাথে সাথে এক্সট্রা সিকিউর কোন একটা মাঝখানে হ্যাশ। বুঝতে পারছো কি এক্সাম্পল? এবং এটা কোশ্চেন আছে কারো? হ্যালো স্যার বুঝতে পারছি। মিম বুঝতে পারছো? স্যার তো ডিজিটাল সিগনেচার এর পর্যন্তই। এরপরে আমি আবার ফিরে যাব যে পাবলিক কি স্কিমে একটা স্কিম পড়ানো বাদ হয়ে গেছে তোমাদের। এই সমস্ত বিষয় তোমাদের চ্যাপ্টার কত 13 নম্বর চ্যাপ্টার আছে। তোমরা নতুন স্ক্রিন দেখতে পাচ্ছ, নতুন একটা আইটেম সাবসেট সাম এন্ড ন্যাপস্যাক প্রবলেম। জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার। এই আরেকটা পাবলিক কি স্কিম বাদ করে গেছিল, এটা তোমাদের সিলেবাসও আছে। খুব সহজ অ্যালগরিদমটা, খুব কঠিন যেটা না। তোমার মূলত ক্রিপ্টো সিস্টেমটার নাম মার্কেল হেলম্যান ক্রিপ্টো সিস্টেম। এটা মূলত সাম অফ সাবসেট প্রবলেম এরপর বেস করে তৈরি করা হয়েছে। তোমরা অ্যালগরিদম পড়েছো? অ্যালগরিদম কোর্সটা পড়েছো না? জি স্যার। ওখানে কি এই ধরনের অ্যালগরিদম পড়েছো? জি স্যার। আরো আরো দুই একটা চেন কোর্সে অ্যাপসেট ছিল। পড়ানো। হ্যাঁ জি স্যার পড়েছি। মনে আছে ঘটনাটা? একটা এক্সাম্পল দেওয়া হয় প্রায়শই এটার জন্য। শান্তা বলতে পারবা? স্যার সাবসেট সাবমিসার যেটা ছিল, যেমন হচ্ছে আমাদের যদি কোনো একটা অ্যারে থাকে যে 7টা এলিমেন্ট আছে, হুম তো আমরা হচ্ছে ওই সাবসেট সামের প্রথম 3টা বা পরের 3টা এরকম করে একটা একটা করে পেয়ার করে দেখতে থাকবো যে আসলে কোনটা সবচেয়ে ছোট পেয়ার হয়। স্যার এটা একটা অ্যালগরিদম ছিল, ছোট পেয়ার মানে হয় সাবসেট ব্যাপারটা সামের এরকম উপর বেস করে। সবচেয়ে বেশি বেনিফিট করতে পারো। মানে স্যার সবচেয়ে ছোট পেয়ার থেকে যে কত হচ্ছে ইয়া হয়, মানে সামেশনটা কত সামটা আসে। ঠিক জি স্যার। থাকবে, কিন্তু হ্যাঁ তোমার ব্যাপারটা এরকম, মানে তুমি কি কাছাকাছি গেছো। বিষয়টা এরকম যে তোমাকে একটা সাম দেওয়া হয়েছে, কথার কথা বলা হলো যে তোমাকে এমন একটা, তুমি অনেক মণিমুক্তা এগুলো আছে, তোমাকে বলা হলো যে তুমি সবগুলো মণিমুক্তা মিলে 1 কেজি তুমি নিতে পারবে, 1 কেজি ওয়েট তুমি নিতে পারবা। তার মানে এস এর ভ্যালু কত? 1 কেজি। ঠিক আছে, এখন বলা হচ্ছে যে এই যে এখানে যে এক্সাম্পলটা আছে, ঠিক আছে, এখানে যে প্রবলেমটা আছে সেটার রেসপেক্টে আমি বলছি। এবং তোমার কোনো আইটেম তুমি নিচ্ছ কি নিচ্ছ না তার দ্বারা বি দ্বারা রিপ্রেজেন্ট করছে, ধরো বি আই দ্বারা তুমি, আর বি আর প্রত্যেকের ওয়েট আছে একটা, যেটা নিচ্ছ তার সেটা 1 এবং তার একটা ওয়েট আছে। ঠিক আছে, তোমাকে মানে সাম অফ সাবসেট প্রবলেমের উদ্দেশ্য ছিল যে তুমি কম সংখ্যক জিনিস ইউজ করবা, সামটা কভার করবা, কিন্তু বেশি লাভবান হবা। তুমি এমন ভাবে আইটেম সিলেক্ট করবা।
বুঝো নাই? জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, এরকম একটা বিষয় মূলত ওই অ্যালগরিদমে ছিল। আর এখানে জাস্ট খালি সামেশনের বিষয়টা, যে এখানে সাম সাবসেট সাম মূলত বোঝা যাচ্ছে যে কোন কোন আইটেম যোগ করলে তোমার এবং তার সাথে ওয়েটটা গুণ করলে, কোন কোন আইটেম নিলে এবং তার সাথে ওয়েটটা গুণ করলে সামটা পাওয়া যাবে। এখানে শুধু এইটুকু। আর ওই ওইখানে ওই যে গ্রিডি মেথডটা পড়েছো নাকি তোমরা, জানি না, অ্যালগরিদমে। জি স্যার। জি স্যার। ওইসবের জি স্যার। এই বিষয়গুলো ছিল। ঠিক আছে, ন্যাপস্যাক প্রবলেম, একটা তোমাকে বস্তা দেওয়া হয়েছে, ন্যাপস্যাক বলতে বোঝায় বস্তা। ঠিক আছে, জি স্যার। তোমার এমন একটা বস্তা দেওয়া হয়েছে যে বস্তার মধ্যে তুমি 1 কেজি মাল নিতে পারবে। ওই যে আমি বললাম ওয়েট 1 কেজি নিতে পারবে, কিন্তু তোমাকে কি করতে হবে, বেশি মানে গেইন করতে হবে। ঠিক আছে, এরকম কিছু বিষয় থাকে। যাই হোক, আমাদের ওই বেশি গেইনের বিষয়টা এখানে ওইভাবে নাই। বিষয়টা এরকম যে তোমার একটা সাম ভ্যালু দেওয়া আছে, সেটা হলো এস। ঠিক আছে, একটা সাম এস, তোমাকে একটা বুলিয়ান ভেক্টর দেওয়া আছে বি। ঠিক আছে, যার এলিমেন্ট গুলো স্মল বি আই দ্বারা রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, তোমার সর্বোচ্চ তুমি এখানে এনটা এলিমেন্ট নিতে পারবা। এখন এনটা এলিমেন্ট থেকে তোমাকে সিলেক্ট করতে হবে, তার প্রত্যেক এলিমেন্টের একটা ওয়েট আছে, ওয়েট গুলো ধরো ডাব্লিউ নট থেকে রিপ্রেজেন্ট করে ডাব্লিউ এন মাইনাস ওয়ান। খেয়াল করছো যে এখানে ডাব্লিউ ইকুয়াল টু ডাব্লিউ নট ডাব্লিউ এন মাইনাস ওয়ান। এখন ওয়েট আর এই বাইনারি ভ্যালু গুলো গুণ করে একটা এমন একটা সাম জেনারেট করতে হবে যেটা ওই সামের সমান হয়, এস এর সমান হয়। এটা হলো সাবসেট সাম প্রবলেম। এই প্রবলেমটাকে বলা হচ্ছে এনপি হার্ড প্রবলেম। তোমরা এনপি হার্ড, এনপি কমপ্লিট এগুলো পড়েছো, এই অ্যালগরিদমে পড়ার কথা, প্লাস তোমাদের থিওরি অফ কম্পিটিশন ছিল, এখানেও পড়ার কথা। জি স্যার, অ্যালগরিদমে ছিল এনপি হার্ট। এখন কি জন্য এনপি হার্ড বলা হচ্ছে আমরা কিছুক্ষণ পরে আরো ভালোভাবে বুঝতে পারবো যে কেন এই প্রবলেমটাকে এনপি হার্ড প্রবলেম বলা হচ্ছে। এনপি তে বোঝো মানে কি, নন পলিনোমিয়াল টাইম, মানে পলিনোমিয়াল টাইমে সলভ করা যায় না এটাকে, সেজন্য বলা হচ্ছে এনপি হার্ড প্রবলেম। এখন এই সাম অফ সাবসেট থেকে একটা ধারণা তৈরি করা হয়, সেটাকে বলা হচ্ছে সুপার ইনক্রিজিং সিকোয়েন্স। ঠিক আছে, মানে এর সাথে কিছুটা মিল আছে, সেজন্য আগে এটা পড়ালাম। সুপার ইনক্রিজিং সিকোয়েন্সটা কি? এটা মেইন মার্কেল হেলম্যান ক্রিপ্টো সিস্টেমের মেইন আইডিয়াটা হলো সুপার ইনক্রিজিং সিকোয়েন্স। সেটা এমন একটা সিকোয়েন্স, ডাব্লিউ ইজ এ সুপার ইনক্রিজিং ইফ ডাব্লিউ আই গ্রেটার দেন দিস। মানে বিষয়টা এরকম যে একটা সেট ডাব্লিউর প্রত্যেকটা এলিমেন্ট হবে তার আগের যত এলিমেন্টের থেকে যোগফলের থেকে বড়। বোঝো কিনা? বোঝো না এই কথাটা? সুপার ইনক্রিজিং সিকোয়েন্স, একটা সেট ডাব্লিউ, না স্যার, বুঝতে পারিনি। ডাব্লিউর যদি কতগুলো এলিমেন্ট থাকে, ধরো এই যে এই এলিমেন্ট গুলো আছে, আমি যেটা সিলেক্ট করছি এটা দেখতে পাচ্ছ, এটা দেখতে পাচ্ছ? জি স্যার। দেখো তো এই সেটটাকে থেকে কিছু বুঝতে পারো কিনা, যে স্যার এলিমেন্ট গুলো ইনক্রিজ করছে এখানে। বুঝতে পারছো? প্রিভিয়াস এলিমেন্ট গুলো যোগ করলে পরের এলিমেন্টের চেয়ে কম হয়।
বা এরকম করে যদি বলি যে পরের এলিমেন্টটা প্রিভিয়াস এলিমেন্টের চেয়ে বেশি হয়। হ্যাঁ বেশি হয়, 7 আর 3 যোগ করে 10 হয়, পরের এলিমেন্টটা 12। ঠিক আছে, আবার দেখো 30টা কিন্তু 12, 7 আর 3 এর যোগফলের থেকে বড়। জি স্যার। এই ধরনের সিকোয়েন্সকে বলা হচ্ছে সুপার ইনক্রিজিং সিকোয়েন্স। সেজন্য বলা হচ্ছে WI গ্রেটার দেন, কোথায় তার আগের যত এলিমেন্ট, মানে যা দেখো I-1 j = 0 I-1, তার মানে আগের যত এলিমেন্টের যোগফলের থেকে কি বড় না, এটাই বলা হচ্ছে সুপার ইনক্রিজিং। তাহলে এই সুপার ইনক্রিজিং সিকোয়েন্স বলা হচ্ছে এটা যদি এনপি হার্ট প্রবলেম, এমন কোনো ক্রিপ্টো সিস্টেম তৈরি করা যাবে না যে এনপি হার্ট প্রবলেম দিয়ে সলভ করতে হবে, যেটা সলিউশন বের করা যায় এরকম কিছু করতে হবে। তো সেটা কি বিগো এন টাইমে এটা সুপার ইনক্রিজিং সিকোয়েন্স এর এইটা সলভ করা সম্ভব যদি আমরা ওয়েটটা এইভাবে নিই। ঠিক আছে, যে র্যান্ডমলি না নিয়ে যদি আমরা সুপার ইনক্রিজিং সিকোয়েন্স নিই। এখন সেটাই বলা হচ্ছে যে এখানে মার্কেল হেলম্যানের মেইন আইডিয়াটা বলা হচ্ছে যে তোমার WI এমন একটা এলিমেন্ট নিবে যেটা একটা কনস্ট্যান্ট A মডুলো আর প্রাইম নাম্বার P নিবে, যেটা এটা গুণ করে WI-টা বের করা হবে, WI প্রাইমটা বের করা হবে। এটা কোথায় কাজে লাগবে? আমাদের অ্যালগরিদমে কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে আমরা দেখছি। এখানে বলা হচ্ছে যে নোয়িং A and P allow you to retrieve the super increasing sequence। তুমি যদি A আর P জানতে পারো তাহলে তুমি সুপার ইনক্রিজিং সিকোয়েন্সটা জানতে পারবা। এটা হলো মেইন আইডিয়া। এই আইডিয়াটা কিভাবে ইউজ করছে একটু খেয়াল রাখো, যে WI-টা কার মাল্টিপ্লিকেশন, WI প্রাইমটা WI এবং এই যে এখানকার যে WI পাবে, WI এবং একটা কনস্ট্যান্ট দ্বারা মাল্টিপ্লিকেশন করছে। এখন দেখো তাহলে আমাদের এই মার্কেল হেলম্যানে কি দরকার, একটা সুপার ইনক্রিজিং সিকোয়েন্স দরকার, সিকোয়েন্স অফ ইন্টিজার দরকার। সেটা হলো কি W1 থেকে WN। ঠিক আছে, যদি এনটা এলিমেন্ট থাকে। এখন সেখানে একটা প্রাইম নাম্বার P নিব, যেটা কি হবে এই সবগুলো W ওয়েটের থেকে যোগফলের থেকে বেশি হবে। ঠিক আছে, এটা প্যারামিটার সেটিংস সোজা কথা। আর ওই যে কনস্ট্যান্ট A, এই যে এখানে কনস্ট্যান্টটা নিতে হবে, সেটাও নিয়ে নিচ্ছি, ওটার পর বেস করে তো এটা নিলাম। এর ভ্যালুটা কত হবে? 1 এবং n এর মাঝখানে হবে। তাহলে WI প্রাইমটা কি হবে? ওই যে ওই অনুসারে, এই সংজ্ঞা অনুসারে A × WI, দেখো এখানে করছে A × WI mod P। এইগুলো প্যারামিটার সেটিংস। এইটাও জেনারেট করার উদ্দেশ্য হলো পাবলিক কি প্রাইভেট কি জেনারেট করা। তাহলে পাবলিক কি হবে কি WI প্রাইম, আর প্রাইভেট কি হবে হলো কি WI PA। এখন এর এনকোডিং সিস্টেমটা কাজ করবে কিভাবে? কোন একটা মেসেজকে এনকোড করতে গেলে বা এনক্রিপশন করতে গেলে এনক্রিপশন অফ মেসেজ এম, এটা কিভাবে হবে? ওই তোমার সাম অফ সাবসেট প্রবলেম অনুসারে সেটা কিভাবে, যে এম আই, তার মানে এমটা যদি একটা ধরো বাইনারি মেসেজ হয় বা যে ধরনের ধরো এন বিটের মেসেজ হয়, এম আই আর WI প্রাইম এটা গুণ করবে, এই যে WI প্রাইম, তার মানে পাবলিক কি WI না, WI প্রাইম না, পাবলিক কি দ্বারা এনক্রিপ্ট করবো আর প্রাইভেট কি দ্বারা ডিক্রিপ্ট করবো না। তাহলে পাবলিক কি কাজে লাগাইতে হবে, সে কাজে লাগছে কিভাবে, মেসেজের সাথে WI গুণ করে, WI প্রাইম গুণ করে একটা ওই ই তৈরি করছে, ওই যে এস তৈরি করছে, ওই যে ধরো এই যে এই থিওরি অনুসারে এস তৈরি করছে না, এটা সাম পাচ্ছে না, এই মাল্টিপ্লিকেশন করার পরে এইগুলো সাম হয়ে যাবে না, সবগুলো সাম হয়ে কত হচ্ছে সেটা বলা হচ্ছে ওয়াই। এটা কি বুঝতে পারো এনকোডিংটা বা এনক্রিপশন টেকনিকটা? বুঝো না? এটা সিম্পল, এই এনটা একটু দূরে সরে গেছে, এনটা সামেশনের এখানে আসবে, I = 1 to n এরকম হবে ব্যাপার। তাহলে ব্যাপারটা কি M1 W1
প্রাইম প্লাস কি m2 w2 প্রাইম আপ টু কত mn wn প্রাইম, এর যোগফলগুলোই তো কি y না? জি স্যার। ঠিক আছে, যেখানে m একটা ধরো n বিট ইন্টিজার, তাহলে কি হবে n বিট গুলো তাহলে কি 1 0 1 এরকম কিছু একটা ভ্যালু তো থাকবে নাকি? বুঝতে পারছো? এখন তাহলে ডিক্রিপশনটা কি হবে? ডিক্রিপশনটা হবে a ইনভার্স y মড p, এই থিওরিতে ডিক্রিপশন হবে। কিভাবে হবে? এখন দেখো যে এখানে একটু ভুল আছে, আমি কভার করে দিই তোমাদের, যে আচ্ছা পরে বলছি। a ইনভার্স y মড p ইকুয়াল টু, তাহলে y এর পরিবর্তে আমরা কি বসাইতে পারি? এইটা যে সামেশন অফ i টু i ইকুয়াল টু 1 টু n mi wi প্রাইম, এটা আমরা বসাইলাম, মড p ঠিকই থাকলো। এখন আমরা জানি যে wi ইকুয়ালস টু কি a wi প্রাইম ইকুয়ালস টু কি a wi, এখানে ai হবে না, সরি, এখানে a wi হবে। এখন দেখো a, এখানে a আছে, যেহেতু শুধু a আছে, এটা আমার কার্সরটা দেখতে পাচ্ছ? জি স্যার দেখতে জি পাচ্ছি। স্যার। হ্যাঁ, এটা ai আছে না, এখানে ai হবে না, এখানে a ধরে নাও। ঠিক আছে, দেখো এই যে এখানে মিসিং হয়েছে, টাইপিং মিস্টেক হচ্ছে, আমি আর স্লাইডটা চেঞ্জ করতে পারিনি। ঠিক আছে, এই যে এখানে a wi আছে না, wi এর i প্রাইম এর পরিবর্তে কি বসবে? a wi বসবে না, জি স্যার AWI। a হবে। ঠিক আছে, এখন এটা যেহেতু কার উপর ডিপেন্ডেন্ট না, একটা কনস্ট্যান্ট, তাহলে এটা এই সামেশনের বাইরে নিয়ে আসা যায়। তাহলে a আর a ইনভার্স কি আউট হয়ে যাবে না? এখানে a আর এখানে a ইনভার্স। জি স্যার এটা আউট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে থাকবে কি mi wi। এখন বলা হচ্ছে যে যদি একটা সুপার ইনক্রিজিং সিকোয়েন্স পাই আমরা, যদি wi টা যদি একটা সুপার ইনক্রিজিং সিকোয়েন্স হয়, তাহলে এই প্রবলেমটা সলভ করা যাবে। যেখান থেকে কি বের করা যাবে? অবটেইনিং m1 টু mn। এই যে বলা হচ্ছে না, এই যে এই কথাটা, যে সরি, এই যে it is easy to solve the sum subset sum problem for super increasing sequence w big O of n time। ঠিক আছে, যদি তুমি ফাইনালি তুমি যদি এইটা পাও, এখান থেকে খুব সহজে কি বের করা যাবে? মেসেজটা বের করা যাবে। কিভাবে বের করা যাবে বলো তো? তো বলতে পারবে আইডিয়া করে? এখন কিন্তু আমরা এখানে সরাসরি মেসেজটা পাইনি, এখানে কোনো এমন কোনো অপারেশন চালাইনি যেখানে সরাসরি এই z ইকুয়ালস টু আমরা কি পাবো? m। কিন্তু বলছে যে এই প্রবলেমটা এখন সলভ করা সহজ ডিউ টু কিসের জন্য? এই যে ডাব্লুটা সুপার ইনক্রিজিং সিকোয়েন্সের জন্য। আচ্ছা, এটার ভ্যালু কত? এই যে তোমার mi এবং wi, এর ভ্যালু কত? y না, সরি y বলছি। এটার বিষয়টা এরকম যে y না, y এর ভ্যালু তো wi প্রাইম। WI প্রাইম। wi প্রাইম। এখান থেকে কিভাবে সম্ভব? তুমি যদি একটা সুপার ইনক্রিজিং সিকোয়েন্স থাকে এবং তুমি যদি এবং সামটা জানো, ঠিক আছে, সেখান থেকে তোমার m1 m2 বের করা সম্ভব। কিভাবে সম্ভব? তুমি ধরো এই যে জি একটা নাম্বার দেওয়া আছে না, ধরো সামটা, এখন কিভাবে সম্ভব?
কথার কথা যে W1 এর ভ্যালু এরকম, এখানে একটা এক্সাম্পল আছে, এক্সাম্পলটা একটু কমপ্লেক্স আছে, আমি তোমাদেরকে অন্যভাবে বুঝাই। ধরো তোমার একটা সাম আছে, জির ভ্যালু ধরো 53। এখন তোমার একটা সুপার ইনক্রিজিং সিকোয়েন্স আছে 1 3, তারপরে ধরো 5, এরকম করে করে হয়তো ধরো জি এর ভ্যালু 229, আর তোমার সুপার ইনক্রিজিং সিকোয়েন্সটা এরকম। এখন এর থিওরিটা হলো এরকম যে তোমার এই হাইটস যে ভ্যালুটা, যেহেতু আমরা জানি যে সুপার ইনক্রিজিং সিকোয়েন্সের লাস্ট ভ্যালুটা হলো সবচেয়ে বড় হবে, আমরা একটা করে এলিমেন্ট নিব এবং বলবো যে মানে এই যে 229 থেকে 260 বিয়োগ দেব। এখন দেখা যাচ্ছে 260টা কি এটু যেটু সাম, আর এটা আমি চুজ এন এলিমেন্ট, এটাকে আমি চুজ করতে পারবো, 260টা চুজ করতে পারবো ডাব্লিউ হিসেবে। W1 M1, ঠিক আছে, একটু বুঝতে পারো কিনা, W1 M1 পেয়ার বের করবো, এরকম করে আমরা ডট 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 এখানে কয়টা এলিমেন্ট আছে, 1 2 3 4 5 6, W6 M6 ধরলাম আমরা, মেসেজটা 6 বিটের, এটা বের করব। এখন দেখো আমরা কি এই জেডটা যদি 229 বের করতে হয়, তাহলে কি আমরা তোমার W1 কে চুজ করতে পারবো? যদি এই পাশ W1 টা ধরলাম, এটা ইকুয়াল টু W1, এই পাশ থেকে চিন্তা করলাম, আমরা কি চুজ করতে পারবো? হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। W1 তাহলে হচ্ছে জেড এর চেয়ে বড় হয়ে যায়, সেখানে জেডটা কি স্যার? তোমার টোটাল সামটা মানে এসটা, জেড মানে এটা এস ধরো, জি স্যার। এস সাম, এসটা তোমার ছোট, তোমার তো W1 চুজ করার সুযোগ নাই, তাহলে এটা হলো কি W1, জি স্যার। তাহলে এটা এই M1 টার ভ্যালু কত হবে? 0 হবে না? 0 হলে তো তুমি W1 চুজ আর করলে না, মেসেজের ফার্স্ট বিটের ভ্যালুটা 0 হলো, ঠিক আছে? তোমার মেসেজটা পাওয়ার উদ্দেশ্য আমি সেটাই আমি বলছি, W1 চুজ করলে না মানে মেসেজের ভ্যালু 0 করে দিলে, তাহলে তো হয়ে গেল, তাই না? জি স্যার। এখন আমি আর অন্য ওইটা দেখালাম না। সেকেন্ড ক্ষেত্রে কি হবে? 131, এটা নেওয়া যেতে পারে, তাই না? যেহেতু এটা ছোট, তাহলে 131 বাদ দাও, জি স্যার, এটা নেওয়া যাবে। 131 বাদ দাও, কত থাকবে? 99, বুঝো নাই? জি স্যার, সাম থেকে 131 বাদ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তারপরে এখন পরের এলিমেন্টটা কত আছে? 66, আমরা নিতে পারি 1 নিতে পারি, ঠিক আছে? তাহলে আবার বাদ দাও, -66,
তাহলে এভাবে যে মিলবে আমি কথা না, ব্যাপারটা এরকম মিলার কথা। তারপর দেখি আমি 66, তাহলে এটা কত হচ্ছে 33, তাহলে 1, তাহলে কত নিলাম আমরা? 131 নিলাম, 66 নিলাম, তারপরে এখন 33 আছে, তাহলে 32 নিলাম। যোগফলটা অ্যাকচুয়ালি কত ছিল? 0 × 32, একশো 31 নিতে হবে, 66 নিতে হবে, একশো 66 আমার কি বিয়োগ ভুল হয়েছে? 98 থাকবে, 99, 98। বিয়োগ কোনো একটা ভুল হয়েছে মনে হচ্ছে। জি স্যার, স্যার যে 99 এর ওখানে স্যার 98 হবে। ইয়েস ইয়েস ইয়েস, 98, তো সেজন্য মিলছে না। ঠিক আছে, এই দেখো এখন মিলে গেছে। তার মানে যেহেতু 0 হয়ে গেছে, তারপরের এলিমেন্ট গুলো কি হবে? 0 0, মানে 14 16 এর ক্ষেত্রে 0 হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে বাইনারি নাম্বারটা কত হবে, মেসেজটা কেমন হবে। ঠিক আছে, আইদার এরকম হবে মেসেজটা, আইদার এরকম হবে 0 1 1 1 0 0, অথবা উল্টা যদি সাজাই 0 0 1 1 1 0। এখন ডিপেন্ড করতেছে যে তুমি কোন সিকোয়েন্সে তুমি ইউজ করছো, বুঝো নাই? কথা কি বুঝতে পারছো? জাস্ট উল্টা করে সাজালাম। তুমি লিস্ট সিগনিফিকেন্ট বিট থেকে চিন্তা করতেছো না মোর সিগনিফিকেন্ট বিট থেকে চিন্তা করতেছো, এর উপর ডিপেন্ড করছে মেসেজটা কি হবে। বুঝো নাই? জি স্যার। এখন যে এই দুইটার একটা মেসেজ হবে, ডিপেন্ড করতেছে যে কি তুমি কোন ধরনের চিন্তাটা করছো, কিভাবে করছো। সেজন্য বলা হচ্ছে সলভিং সাব, যদি একটা সুপার ইনক্রিজিং সিকোয়েন্স দেয়া থাকে এবং তার তোমার যদি সাম জানা থাকে, তাহলে কি হবে? সেই প্রবলেমটাকে বলছে ইজি, সলভ করা ইজি, সেখান থেকে তুমি মেসেজটা উদ্ধার করতে পারো। এই থিওরির উপর বেস করে মূলত মার্কেল হেলম্যান ক্রিপ্টো সিস্টেমটা তৈরি করা হয়েছে, কিন্তু এই সুপার ইনক্রিজিং সিকোয়েন্সের জন্য মূলত এটা অ্যাটাকিংটা ইজি। ঠিক আছে, এটা অ্যাটাক করা তুলনামূলক সহজ। এটা ওই 78 সালে তৈরি হয় মনে হয়, আর 84 সালে এটা ভেঙে ফেলে আরেক বিজ্ঞানী। তারপর আমরা জাস্ট পড়লাম যে তোমাদের সিলেবাসে আছে কেন ভেঙে ফেলা হয়, কারণ হলো সুপার ইনক্রিজিং সিকোয়েন্স এই নেচারের জন্য। তোমাদের দেখবা যে আমি একটা স্লাইড আপলোড করেছি, জাস্ট 1 পেজের একটা পিডিএফ, খেয়াল করছো? জি স্যার। ওইটার মধ্যে তোমার এই যে এই যেহেতু আমি এটা স্লাইড থেকে পড়াচ্ছি, অন্য একটা স্লাইড থেকে, তোমাদের ইসের বইতে নাই, স্টাইলিংসের বইতে নাই, স্লাইড আলাদা এটা ভুল করেছে, আমি আর এটা ইমেজে এডিট করি নাই। তোমরা একটু এডিট করে নিও যে এখানে কিন্তু এআই হবে না, খেয়াল থাকে যেন, পরীক্ষা হলে ভুল করো না, মনে থাকবে? জি স্যার। এই ডিক্রিপশনে এখানে বোঝা যাচ্ছে, স্পষ্ট বোঝা যাচ্ছে, কারণ এখানে WI প্রাইম ইকুয়াল টু A WI, এখানে AI WI আছে। ঠিক আছে, এখানে হবে A
WY এরকম হবে। এই হলো তোমার পাবলিক কি ক্রিপ্টো সিস্টেম। এরপরে তোমাদেরকে আমি পড়াবো হ্যাশ ফাংশন। হ্যাশ ফাংশনের পরে আর হয়তো একটা লেকচার লাগতে পারে, আমি তারপরে অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো তোমাদেরকে, তাহলে ক্লাস শেষ। তোমাদের যে আমি প্রবলেম দিয়েছিলাম, হ্যালো, ল্যাব প্রবলেম কয়টা হয়েছে টোটাল? টোটাল প্রবলেম 8টা। 8টা হয়েছে না? তাহলে আজকে এর সাথে জি, অ্যাড স্যার। হবে কোনটা কোনটা? এলগামাল, ডিজিটাল সিগনেচার স্কিম, মনে থাকবে? জি স্যার। আর হলো মার্কেল হেলম্যান ক্রিপ্টো সিস্টেম। এই প্রোগ্রামিং গুলো করলে তখন আরো তোমাদের ইজি হয়ে যাবে, এইগুলো বোঝা আরো ইজি হয়ে যাবে। কারণ প্রোগ্রামিং মিলাতে গেলে তোমাকে তো এটা বুঝতে হবে, ফাইনালি সবই বুঝতে হবে। এবং মার্কেল হেলম্যান ক্রিপ্টো সিস্টেম, এই দুইটা ধরে নাও, তাহলে 8 আর 2 10টা হলো। ঠিক আছে? জি স্যার। তোমরা থিওরি এবং এক্সাম্পল এটা খুব মিলানোর চেষ্টা করবে, তাহলে তোমরা ভালো মতো বুঝতে পারবা। স্টাডি করবে এক্সাম্পল বেসিস, মনে থাকবে? জি স্যার। এই হলো বিষয়। এখন নেক্সট ডেতে আমি হ্যাশ ফাংশন আর একটা টপিক আছে তোমাদের, এইগুলো শেষ করে দেওয়ার চেষ্টা করব, সাথে অ্যাসাইনমেন্টটা দিব। গত দিনের প্রবলেমটা কেউ সলভ করছো নাকি? এলগামাল ক্রিপ্টো সিস্টেম কেউ সলভ করছো? না স্যার। ঠিক আছে, আজকের মতো ক্লাস শেষ। আমার প্রজেক্ট স্টুডেন্ট তোমরা একটু থাকো, আমি বাকিদের লিভ করতে বসছি। আচ্ছা স্যার।